এই ডিমান্ড জনগণের সামনে দিয়ে করো? এই প্রশ্নটাকে আপনারা কেউ করেছেন? আগে প্রশ্ন করতে হবে কেন পিআর দরকার হলো। কারণ একটাই, এই 54 বছর খাতা কলমে 12 বার নির্বাচন হয়েছে বাংলাদেশে, 12টা জাতীয় নির্বাচন হয়েছে। এই 12টা নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন, অনেক আলোচনা। অনেকেই বলেন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে যে 4টে নির্বাচন হয়েছিল সেই 4টে নির্বাচন তুলনামূলকভাবে ভালো হয়েছিল, এটা আমরাও বিশ্বাস করি। আবার একই সাথে বলতে হয় 2008 সালের নির্বাচনও কিন্তু কেয়ারটেকার আন্ডারে ছিল নাকি? কিন্তু ওই নির্বাচন কি ফ্রি এন্ড ফেয়ার হয়েছে? হয় নাই। কি হয়েছে? সফট ইঞ্জিনিয়ারিং ইলেকশন। ভারতীয় পরিকল্পনায় ভারতের সেবা দাসকে বসানোর জন্য ওই নির্বাচন করেছিল তারা। তার মানে এই 54 বছরে যে 12টি নির্বাচন হয়েছে, কোন নির্বাচনকে আমরা ফ্রি এন্ড ফেয়ার শতভাগ বলতে পারি না। সবগুলো নির্বাচনেই ত্রুটি ছিল, সবগুলো নির্বাচনেই বড় ধরনের গলদ ছিল। এই যে 12টি নির্বাচন, এই 12টি নির্বাচন কোন পদ্ধতিতে হয়েছে? হয় ওয়েস্টমিনিস্টার সিস্টেম বা সংসদীয় পদ্ধতিতে, নয়তো ওই আমেরিকান ফর্মুলা, আমাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেমে নাকি? এই দুটো পদ্ধতিতেই তো বিগত 12 বার যারা ক্ষমতায় আসছেন তারা দেশ চালিয়েছেন। তো এই যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম বলেন, ওয়েস্টমিনিস্টার সিস্টেম বলেন, কোন সিস্টেম তো আসলে জনগণকে জনগণের বাংলাদেশ উপহার দিতে পারে নাই। সেই সিস্টেমগুলো ফেলিওর হয়েছে, ব্যর্থ হয়েছে। এই জন্যই কিন্তু আজকে এই ডিমান্ড ক্রিয়েট হয়েছে যে আমাদের নতুন পদ্ধতি দরকার, নতুন সিস্টেম দরকার। সেই সিস্টেমটা কি? আমরা আজকে পিআর বলছি। আমরা দেখি এই পিআর এর মাধ্যমে 5 বছর যদি এই পিআর সিস্টেমও ফেলিওর হয়, ব্যর্থ হয়, আমরা তখন ভিন্ন চিন্তা করব। কিন্তু তা না বলে ঢালাও হবে এটা সেটা। কেউ কেউ আবার বলছে পিআর নাকি বাংলাদেশের জনগণ স্বপ্নে কোনোদিন দেখে নাই। হোয়াট এ বুলশিট কোয়েশ্চেন! চিন্তা করেন। অথচ বিগত সময়ে কিন্তু বাংলাদেশে পিআর এক্সিস্ট ছিল। এই যে আমাদের সংসদ নির্বাচনগুলো হয়েছে না ভাই, এই যে 50টি নারী আসন, এই নারী আসনগুলো কিভাবে ভাগ হইতো? পিআর সিস্টেমে। তার মানে যে দল যত আসন পাবে সেই আসন অনুপাতে তাকে নারী এমপি দেওয়া হবে নাকি? এটা কি পিআর না ভাই? তো এরপরেও যদি আমি বলি পিআর কোত্থেকে আসে, দেখতে সাদা না কালো আমরা তো চিনি না ভাই, এরকম ব্যক্তি যারা এই ধরনের বক্তব্য দেয় তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন আমি দেখি না। কথা তো একবারে ক্লিয়ার। তো এই বিষয়গুলো আমরা এই জন্যই বলছি, আজকে বাংলাদেশের রাজনীতিতে নানা রকম আলোচনা সমালোচনা, নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ ইতিমধ্যে শুরু হয়েছে। আজকে ফ্যাসিবাদকে আবার পুনর্জন্ম দেওয়ার একটি পায়তারা শুরু হয়েছে। আমরা এই কথা একাধিকবার বলেছি। 3 মাস আগে দিল্লিতে বৈঠক হয়েছে ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বে। সেই বৈঠকেই তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশে তাদের মেকানিজমে বা তাদের ফর্মুলার মধ্যে যারা আছে তাদেরকে প্রধান বিরোধী দল বানাতে হবে। তারা কারা? প্রথমে তারা রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করলো। এটা যখন আমরা ভেস্তে দিলাম, এরপরে তারা রিফাইন্ড জাতীয় পার্টির প্রকল্প মাঠে নামিয়েছে। এই জাতীয় পার্টিকে তারা নির্বাচনে অংশগ্রহণ করাবে। আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংক, আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট, তাদের মেকানিজম সব জাতীয় পার্টির পিছনে ডিপ্লয়েড হবে। অনেকেই বলার চেষ্টা করে যে এটা তো ডেড হর্স, জাতীয় পার্টি নিয়ে মাথা ব্যথা নাই, এটা নিয়ে ভাববার সময় নাই। যারা জাতীয় পার্টি নিয়ে কথা বলে এরা নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছে। চিন্তা করে। আচ্ছা, আমি যদি আপনাদের প্রশ্ন করি, আজকের যে প্রশাসন এখন যারা দেশ চালাচ্ছে, এই প্রশাসন এখন পর্যন্ত কি ডক্টর ইউনূসের নেতৃত্বে আছে ভাই? কথা বলেন। এই প্রশাসন 90% এখনো ভারত নিয়ন্ত্রিত। এই পুলিশ বাহিনী এখনো 80% ইন্ডিয়া নিয়ন্ত্রিত। আর অন্যান্য বাহিনীগুলো তো জানেনি, বলা লাগবে না। তো যারা আগামী নির্বাচন কন্ডাক্ট করবে, দায়িত্ব পালন করবে, এদের যদি 70, 80, 90% ইন্ডিয়া কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তাহলে আপনারাই বলেন আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, কোন ফর্মুলায় হবে, কিরকম হবে? উত্তর কি আমাদের সামনে পরিষ্কার না? ওই আফসাল মার্কা। তো সেই জায়গায় আমরা বলেছি তাদের ফর্মুলায় বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি পা দেওয়ার চেষ্টা করে এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবে। এটাই ইন্ডিয়ার পরিকল্পনা, একবারই পরিষ্কার। এখন কেউ যদি মনে করে থাকেন
ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে যে কোনোভাবে ক্ষমতার চেয়ারে বসবেন, ভাই ক্ষমতার চেয়ারে বসার স্বপ্ন দেখা বাদ দেন। ক্ষমতা একটা পিচ্ছিল জিনিস। ক্ষমতার চেয়ারে বসবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, এত সহজ নয়। হাসিনাও মনে করেছিল আমৃত্যু ক্ষমতায় থাকবে, মনে করেছিল না? থাকতে পেরেছে। হাসিনার এত বিশাল সাম্রাজ্য, বিশাল এস্টাবলিশমেন্ট, পুলিশ, প্রশাসন, আর্মি, এভরিথিং তার নিয়ন্ত্রণে ছিল, তার মতো ঢেলে সাজিয়েছে। তো এরকম একটা সাম্রাজ্য ভেঙে চুরমার করে দিয়েছে এদেশের ছাত্র জনতা। তা আপনারা যদি মনে করে থাকেন ওই ইন্ডিয়ান ফর্মুলায় ক্ষমতায় আসবো আর কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো, এটা হচ্ছে আপনাদের দিবা স্বপ্নের মতো। আপনারা এখনো ঘুমের ঘরে রয়েছেন। চিন্তায় পরিবর্তন নিয়ে আসেন, পরিকল্পনায় পরিবর্তন নিয়ে আসেন। এদেশের মানুষ আর কোনোদিন ইন্ডিয়ান কোন পরিকল্পনাকে এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। জীবন যাবে, রক্ত যাবে, কিন্তু বাংলার জমিনে ইন্ডিয়ার কোন পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এই জন্যই আমরা বলেছি আওয়ামী দোসর যারা, জাতীয় পার্টি 14 দল, এদেরকে এই বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগ নেই। একবার স্টেট ফরওয়ার্ড। আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দল সহযোগী যারা আওয়ামী লীগে ছিল, প্রত্যেকেই সমান সমান অপরাধী। কিন্তু আমরা তো আশ্চর্য হয়ে যাই, 3 জন চোর চুরি করতে গিয়ে ধরা পড়ছে, চোরের সর্দারকে আপনি শাস্তি দিলেন ফাঁসি, আর বাকি 2 সহযোগীকে পুরস্কৃত করলেন। বাংলাদেশের অবস্থা এরকম না ভাই। আওয়ামী লীগ যেসব অপরাধে অপরাধী, ঠিক একই অপরাধী তো জাতীয় পার্টি 14 দল সবাই অপরাধী। তাহলে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন, জাতীয় পার্টিকে এখনো সেনা প্রোটোকলে পাহারা দিচ্ছেন, এর কারণটা কি? কারণ তো পরিষ্কার। কারণ ইন্ডিয়া থেকে সিগন্যাল, জাতীয় পার্টিকে ব্যান করা যাবে না, অফিস পাহারা দাও। তা না হলে আজকে দেখেন একটি দলের প্রধানের উপরে নারকীয় তাণ্ডব চালানো হলো আমাদের কার্যালয়ের সামনে এসে। আজ পর্যন্ত একটা অপরাধীকে গ্রেফতার করা হয়নি। কারা হামলা চালিয়েছে? ভিডিও, লাইভ, সব জায়গায় পরিষ্কার। শুধু পুলিশ না, আর্মির নেতৃত্বে হামলা হয়েছে, বললি বলতে হবে। যে আর্মি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আমার দেশের সার্বভৌমত্ব যার হাতে আমরা তুলে দিয়েছি, সেই আর্মি যখন একটা পলিটিক্যাল পার্টির অফিসে এসে ভাঙচুর চালাবে, একটা দলের প্রধানকে মেরে রক্তাক্ত করবে, এই আর্মির হাতে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হবে, এটা আমি ফারুক হাসান আমার কল্পনা অধিকার বিশ্বাস করে না। কার উপরে আপনি আস্থা রাখবেন? চিন্তা করে দেখেন, আমরা যে দাবি তুলেছি এটা কি অন্যায্য, অযৌক্তিক ছিল? আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ চেয়েছি, আমরা আমাদের পার্টি অফিসের নিচে আন্দোলন করেছি। আমার পার্টি অফিসের নিচে এসে যে হামলা চালিয়েছে, দলের সভাপতি ভিপি নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে, তার চোখ ভেঙে দিয়েছে। কিন্তু আমরা আরো অবাক হয়ে গেলাম যখন একটা পলিটিক্যাল পার্টি লজ্জাজনক ভাবে সেই জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিলেন। দেখেছেন না, জাতীয় পার্টির কার্যালয়ে ছাত্র জনতা হামলা চালিয়েছে, তোরা চালাবেই, ফ্যাসিবাদের কোয়ার্টার, হেডকোয়ার্টার। তারপরে দেখলাম বিএনপিকে জাতীয় পার্টির পক্ষে স্টেটমেন্ট দিতে। কেন ভাই, আপনাদের কি স্টেটমেন্ট দিতেই হতো? এই জিনিসগুলো বলতে গেলে অনেকেই বলবে আমরা এটা সেটা এটা। তো কে কি মনে করলো, কে কি বললো, ডাজেন্ট ম্যাটার। আমরা সবসময় বিশ্বাস করি আমরা জনগণের পক্ষে আছি কিনা, জনগণের পক্ষে কথা বলি কিনা, এটাই আমাদের মোটো, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। তো যাই হোক, আজকে আর কথা বলতে চাই না, অনেক আলোচক রয়েছেন এখানে সম্মানিত। আমাদের এখানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রয়েছেন, প্রেস ক্লাবের আমাদের সাংবাদিক নেতা রয়েছেন, অন্যান্য দলের নেতৃবৃন্দরা রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। মিডিয়ার ভাইদের বলবো, এই দেশ আমাদের সবার, এই দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবেন, সে আপনি আর্মি অফিসার হন, রাজনীতিবিদ হন, সংবাদকর্মী হন, সবাই। আর দেশ যদি ভালো না থাকে আমরা সবাই লুজার হব, সবাই ক্ষতিগ্রস্ত হব, সবাই বিপদে পড়ব। তো সেই জায়গা থেকে আমাদের দেশকে ভালো রাখার জন্য যা যা করা দরকার আমরা ইনশাআল্লাহ তাই করব। আগামী নির্বাচন একবারই পরিষ্কার হয়ে বলছি, আগামী নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। ওই জেনেতন 2008 সাল মার্কা নির্বাচন দেশের মানুষ আর গ্রহণ করবে না। অনেকেই বলার চেষ্টা করে আমরা এখন সংবিধানের মধ্যে ঢুকেছি, সংবিধানের মধ্য থেকে এইসব করা যাবে না। যখন আমরা প্রশ্ন করলাম
সংবিধানের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নাম কোথায়? তারা উত্তর দিতে পারে নাই। সংবিধান মানে তো 3 মাস আগে নির্বাচন হওয়ার কথা ছিল, অলরেডি 1.5 বছর হয়ে যাচ্ছে, উত্তর দিতে পারে না। যখন জুলাই সনদ নিয়ে কথা বলি তখন এই টাল বাহানা, নানান বাহানা শুরু হয়ে যায়, এটা সেটা ইত্যাদি। তো আমরা আমাদের যে বক্তব্য, আমাদের যে রাজনৈতিক অবস্থান অনেক দলেরই একবারই পরিষ্কার, এখন জুলাই সনদ নিয়ে আর বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। অলরেডি ঘোষণাপত্রে তারা একটা শুভঙ্করের ফাঁকি আমাদের সামনে অলরেডি হাজির করেছে। জুলাই সনদ নিয়ে আমরা আর ছাড় দেব না। এই জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে এবং জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে। এই জুলাই সনদ অনুযায়ী যদি সরকার মনে করে আগামী ডিসেম্বরে নির্বাচন, আমাদের কোনো আপত্তি নেই, তবে এই সনদ অনুযায়ী নির্বাচন দিতে হবে, এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এটা নিয়ে ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল একমত, জামাত, নাগরিক পার্টি, এনসিপি, তারপর হচ্ছে জাগবা আছে, এবি পার্টি, অনেক রাজনৈতিক দল সবাই মোটামুটি একমত, দু একটা দল ছাড়া। এখন দু একটা দল কি চাইলো না চাইলো, এটাই যদি সরকারের উদ্দেশ্য হয়, তাহলে এই সরকারকে ছাত্র জনতা এত রক্তের বিনিময়ে চেয়ারে বসায়নি। জনগণ কি চাই সেদিকে ফোকাস করে এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়ে আমরা একমত। এ বিষয়ে আগামীতে হয়তো আন্দোলন সংগ্রামও হতে পারে, যদি সরকার জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করতে টালবাহানা করে, তাহলে আমরা রাজপথকেই বেছে নিব। কে বলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। নেক্সাস ফর ডিফেন্স অ্যান্ড জাস্টিস যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটির আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতে তাদের যে কোনো প্রোগ্রাম, যে কোনো যৌক্তিক দাবির সাথে আমরা গণ অধিকার পরিষদ সবসময় একমত থাকবো এবং সহমতি জানাবো। আল্লাহ হাফেজ।